আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলিমের প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? ভাইয়া তোমাদেরকে একটি ভিডিওতে তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের বিশেষ করে ক নম্বরের জন্য এবং এমসিকিউ এর জন্য কোন প্রশ্নগুলো আসতে পারে সেগুলো ভাইয়া তোমাদেরকে একটি ভিডিওতে দিয়ে দিব, ঠিক আছে? সেজন্য তোমাদেরকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং তোমরা কিভাবে এমসিকিউতে 30টির মধ্যে 30টির আনসার করতে পারবে এবং সঠিক আনসার করতে পারবে এবং সৃজনশীল কিভাবে তোমরা নিজ থেকে বানিয়ে লিখতে পারবে, এই সবগুলো ভাইয়া এই ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। সো এই ভিডিওতে তোমাকে শেষ পর্যন্ত দেখতে হবে, ঠিক আছে? এই একটি ভিডিওতে তোমাদের সব অধ্যায়ের সাজেশন ভাইয়া দিয়ে দিব এবং 100% কমন উপযোগী সাজেশন থাকবে এবং এই সাজেশন থেকে তোমরা 100% কমন পাবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা কবুল করেন, ঠিক আছে? তো এই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে হবে। তোমাদের আলিমের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের সবকিছু ভাইয়া এই ভিডিওতে আলোচনা করব, বিশেষ করে ক নম্বরের জন্য বা এমসিকিউ এর জন্য, ঠিক আছে? তো চলো তাহলে শুরু করি। শুরু করার আগে তোমাদের কাছে একটি অনুরোধ, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটি ফলো করে রাখো। দেখো তাহলে তোমাদের জন্য কি কি রয়েছে। দেখো দেখো এটা হচ্ছে তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের প্রথম অধ্যায়। তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের প্রথম অধ্যায় হচ্ছে বিশ্বগ্রাম ও বাংলাদেশ প্রেক্ষিতে, ঠিক আছে? দেখো তোমাদের প্রথম অধ্যায়ের জন্য কি কি প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলো তোমাদের খ নম্বরে আসবে বা তোমরা এমসিকিউতেও পেয়ে যাবে, ঠিক আছে? এখানে ভাইয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এড করে দিয়েছি। আশা রাখছি এই প্রশ্নগুলোর বাহিরে কোনো প্রশ্ন আসবে না ইনশাআল্লাহ। দেখো তাহলে এক নম্বর হচ্ছে বিশ্বগ্রাম কি? বিশ্বগ্রাম হলো এমন একটি যোগাযোগ ব্যবস্থা যেখানে মানুষ ইলেকট্রনিক প্রযুক্তির সাহায্যে তথ্য আদান প্রদান করে, এটি হচ্ছে বিশ্বগ্রাম, ঠিক আছে? তারপর দেখো হ্যাকিং কি? অনুমতি ব্যতীত কারো কম্পিউটার বা সাইটে প্রবেশ করে তার তথ্য বিকৃতি বা চুরি করাকে হ্যাকিং বলে, এটি হচ্ছে হ্যাকিং, এটি ছিল 2 নম্বরে, ঠিক আছে? তারপরে দেখো টেলিমেডিসিন কি? ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে চিকিৎসক যখন দূরবর্তী কোনো স্থানে স্বাস্থ্য সম্পর্কিত সেবা প্রদান করেন তাই হচ্ছে টেলিমেডিসিন, ঠিক আছে? এটি হচ্ছে 3 নম্বরে। এগুলো চাইলে তোমরা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো, ঠিক আছে? তারপরে দেখো প্লেজিয়ারিজম কি? অন্য লেখা বা টেক্সট কপি বা চুরি করে নিজের নামে বা নিজের সাইটে প্রবেশ করাকে প্লেজিয়ারিজম বলে, ঠিক আছে? এটি হচ্ছে 4 নম্বরে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে রেখে দাও অথবা তোমরা চাইলে তোমাদের খাতায়ও লিখে রাখতে পারো, ঠিক আছে? তারপরে দেখো ক্রায়োসার্জারি কি? ক্রায়োসার্জারি হলো এক ধরনের শীতল চিকিৎসা যার সাহায্যে নিম্ন তাপমাত্রায় ক্যান্সার সেল, আঁচিল, নানাবিধ তিল সমস্যা, হেমাওয়েড প্রভৃতি অপসারণ করা হয়, এটি হচ্ছে ক্রায়োসার্জারি, ঠিক আছে? তারপরে দেখো বায়োমেট্রিক্স কি? মানুষের শারীরিক বৈশিষ্ট্য বিশ্লেষণ ও পরিগণনার বিজ্ঞান যা হাতের চাপ, আঙ্গুলের চাপ, কণ্ঠধ্বনি, রেটিনা ইত্যাদি ব্যবহার করে নিরাপত্তা নিশ্চিত করে, তাই হলো বায়োমেট্রিক্স, ঠিক আছে? এগুলো তোমাদের ক নম্বরে আসবে বা তোমরা অনেক সময় এমসিকিউতেও পেয়ে যাবে, ঠিক আছে? তারপরে দেখো সফটওয়্যার পাইরেসি কি? অনুমতি ব্যতীত প্রস্তুতকারকের সফটওয়্যার কপি করা এবং নিজের নামে চালিয়ে দেওয়াই হচ্ছে সফটওয়্যার পাইরেসি, ঠিক আছে? এটি হচ্ছে 7 নম্বরে। তারপর দেখো ইন্টারনেট কি? পরস্পর সংযুক্ত নিরবিচ্ছিন্ন নেটওয়ার্ক সমষ্টি হলো ইন্টারনেট, ঠিক আছে? তারপর দেখো কৃত্রিম বুদ্ধিমত্তা কি? মানুষ যেভাবে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেয় কম্পিউটারের মাধ্যমে তা সিমুলেট বা উপস্থাপন করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে। এখানে ভাইয়া তোমাদেরকে একবারে সহজ করে উপস্থাপন করতেছি, ঠিক আছে? তারপরে দেখো ক্রায়োপ্রুফ কি? ক্রায়োপ্রুফ হলো ক্রায়োসার্জারিতে ব্যবহৃত এক ধরনের মেডিকেল ডিভাইস যা মানুষের ত্বকে আঁচিল বা নানাবিধ স্পট সমস্যাতে ব্যবহৃত হয়, এটি হচ্ছে ক্রায়োপ্রুফ। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে দেখো 11 নম্বর ক্রসটক কি? ক্রসটক এমন কোন ঘটনা যা দ্বারা একটি সংক্রামক ব্যবস্থার একটি সার্কিট বা চ্যানেলের সংকেত অন্য সার্কিট বা চ্যানেলে অনাকাঙ্ক্ষিত প্রভাব তৈরি করে, এটি হচ্ছে ক্রসটক। আবার বলি, ক্রসটক এমন কোন ঘটনা যা দ্বারা একটি সংক্রমণ ব্যবস্থার একটি সার্কিট বা চ্যানেলে সংকেত অন্য সার্কিট বা চ্যানেলে অনাকাঙ্ক্ষিতভাবে
প্রভাব তৈরি করে, এটি হচ্ছে ক্রসটক। এগুলো তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তারপরে দেখো আউটসোর্সিং কি, কোনো কাজ নিজে না করে অন্য কোনো দক্ষ ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দিয়ে করিয়ে নেওয়াকে আউটসোর্সিং বলে। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে দেখো ন্যানো টেকনোলজি কি, ন্যানো প্রযুক্তিকে সংক্ষেপে ন্যানো টেকনোলজি বলা হয়। ন্যানো টেকনোলজি পদার্থকে আণবিক পর্যায়ে পরিবর্তন ও নিয়ন্ত্রণ করার বিদ্যা, এটি হচ্ছে ন্যানো টেকনোলজি, ঠিক আছে। তারপর দেখো সাইবার অপরাধ কি, ইন্টারনেটকে কেন্দ্র করে যে সকল ক্রাইম বা অপরাধ সংগঠিত হয় তাই হলো সাইবার ক্রাইম বা সাইবার অপরাধ। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে দেখো রোবোটিক্স কি, রোবোটিক্স হলো প্রযুক্তির একটি শাখা যেটি রোবট সমূহের ডিজাইন, নির্মাণ, কার্যক্রম ও প্রয়োগ নিয়ে কাজ করে, এটি হচ্ছে রোবোটিক্স। আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। তারপরে দেখো সাইবার বুলিং কি, সাইবার বুলিং হলো অনলাইনে কোনো শিশু কিশোরকে হেয় প্রতিপন্ন করা, ভয় দেখানো বা মানসিকভাবে নির্যাতন করা যাতে শিশুর উপর দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে, এটি হচ্ছে সাইবার বুলিং, ঠিক আছে। এগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে রেখে দাও। তারপরে দেখো 17 নম্বর ফ্লাইট সিমুলেশন কি, যে কৃত্রিম পদ্ধতির মাধ্যমে বিমান চালকগণ তাদের বিমান চালানো সহ আনুষঙ্গিক যাবতীয় কৌশল রপ্ত করতে পারেন তাকে ফ্লাইট সিমুলেশন বলে, ঠিক আছে। এটি হচ্ছে 17 নম্বর। তারপর দেখো 18 নম্বরে ই লার্নিং কি, ইলেকট্রনিক ব্যবস্থা বা অনলাইনের মাধ্যমে শিক্ষা দান সহ যাবতীয় কার্যক্রম পরিচালনা করাকে ই লার্নিং বলে, ঠিক আছে। এটি খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখো ইমেইল কি, ইমেইল হচ্ছে ইলেকট্রনিক মেইল যা ইন্টারনেটের মাধ্যমে নির্ভরযোগ্যভাবে বার্তা আদান প্রদান করার পদ্ধতি, এটি হচ্ছে ইমেইল। ইমেইলের ফুল মিনিং হচ্ছে ইলেকট্রনিক মেইল, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর দেখো ব্লগ কি, ব্লগ হলো এক ধরনের ব্যক্তিগত দিনলিপি বা ব্যক্তিকেন্দ্রিক ওয়েব পেজ যা কোনো একটি বিষয় সম্পর্কিত ধারা বিবরণী বা খবর জানায়, ঠিক আছে। এটি হচ্ছে ব্লগ, ঠিক আছে। দেখো আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। এই ছিল তোমাদের প্রথম অধ্যায়ের প্রশ্ন। এবং তারপরে দেখো প্রথম অধ্যায়ের আরো গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখো, এখানে জাস্ট ভাইয়া তোমাদেরকে প্রশ্ন দিয়ে দিছি, এগুলো তোমাদের গাইড বা নোট থেকে তোমরা চাইলে পড়ে নিতে পারো, ঠিক আছে। এগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে রেখে দাও, ঠিক আছে। তো এই ছিল তোমাদের প্রথম অধ্যায়। তোমাদের প্রথম অধ্যায় ভাইয়া এখানে যে কয়েকটি বলেছি আশা করি এগুলো থেকেই তোমাদের প্রশ্ন আসবে, এগুলো তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ওকে, তারপর দেখো আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে যাই, ঠিক আছে। দেখো আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে যাই। ওকে, দেখো দ্বিতীয় অধ্যায় হচ্ছে ডেটা কমিউনিকেশন ও নেটওয়ার্কিং, ঠিক আছে। এটি হচ্ছে তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ আইসিটি বইয়ের দ্বিতীয় অধ্যায়। প্রথম প্রশ্ন দেখো ডেটা কমিউনিকেশন কি, ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে দুই বা ততোধিক যন্ত্রে নির্ভরযোগ্যভাবে তথ্য আদান প্রদানের প্রক্রিয়াকে ডেটা কমিউনিকেশন বলা হয়, ঠিক আছে। এখানে ভাইয়া তোমাদেরকে খুব সহজ করে উপস্থাপন করতেছি, এগুলো তোমাদের বইও পেয়ে যাবে, তোমাদের বইও এগুলোর সংজ্ঞা দেওয়া আছে বা তোমাদের গাইডে এগুলোর সংজ্ঞা পেয়ে যাবে। ভাইয়া এখানে একবারে সহজ করে উপস্থাপন করতেছি। তারপর দেখো ব্যান্ডউইথ কি, প্রতি সেকেন্ডে ডেটা স্থানান্তরের হারকে ব্যান্ডউইথ বলে, ঠিক আছে। এটি তোমাদের বইয়ে আরো অন্যরকম সংজ্ঞা পেতে পারো, ঠিক আছে। তোমরা চাইলে এটিও দিয়ে দিতে পারো, এটি একেবারে সহজ একটি সংজ্ঞা, ঠিক আছে। তারপরে 3 নম্বরে দেখো টপোলজি কি, কম্পিউটার যোগাযোগ ব্যবস্থায় যখন প্রত্যেক কম্পিউটারের সাথে প্রত্যেক কম্পিউটারের পারস্পরিক সংযোগ কৌশলকে নেটওয়ার্ক টপোলজি বলে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। টপোলজি হচ্ছে কম্পিউটার যোগাযোগ ব্যবস্থায় যখন প্রত্যেকটা কম্পিউটারের সাথে প্রত্যেক কম্পিউটারের পরস্পর সংযোগ কৌশলকে নেটওয়ার্ক টপোলজি বলে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর দেখো মডেম কি, যে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে মডুলেশন ও ডিমডুলেশন প্রক্রিয়া এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটা আদান প্রদান করা হয় তাকে মডুলেশন বলা হয়। এটি তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, এজন্য ভাইয়া তোমাদেরকে 3 স্টার দিয়ে দিছি, ঠিক আছে। এগুলো তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে রেখে দাও অথবা তোমরা চাইলে তোমাদের খাতায় নোট করতে পারো, ঠিক আছে। এগুলো থেকেই আশা রাখছি তোমাদের
প্রশ্ন আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তারপরে দেখো 5 নম্বরে কম্পিউটার নেটওয়ার্ক কি? বিভিন্ন কম্পিউটারের মাধ্যমে সংযোগ স্থাপন করে তথ্য আদান প্রদান, ফাইল শেয়ারিং বা রিসোর্স শেয়ারিং ইত্যাদি কার্যক্রম হলো কম্পিউটার নেটওয়ার্কিং। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, তারপরে দেখো 6 নম্বরে দেখো এসটিপি এর পূর্ণরূপ কি? এসটিপি এর পূর্ণরূপ হচ্ছে শেল্টেড ট্রাইস্টেড পেয়ার কেবল। এটি হচ্ছে এসটিডি এর পূর্ণরূপ, এটিও তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। তারপরে দেখো হটস্পট কি? হটস্পট হলো এক ধরনের ওয়্যারলেস নেটওয়ার্ক অ্যাক্সেস পয়েন্ট যার সাহায্যে মোবাইল, ল্যাপটপ, ট্যাব এবং বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইসে ইন্টারনেট সংযোগ দেওয়া হয়। ঠিক আছে, এটি হচ্ছে হটস্পট, যেমন এটি সবার মোবাইলে পাওয়া যায়। ঠিক আছে, তারপরে দেখো ওয়্যারলেস কমিউনিকেশন কি? ওয়্যারলেস কমিউনিকেশন বলতে তারবিহীন যোগাযোগ ব্যবস্থা যেখানে এক ডিভাইস হতে অন্য ডিভাইসে নির্ভরযোগ্যভাবে তথ্য আদান প্রদান করা হয়, এটি হচ্ছে ওয়্যারলেস। অর্থাৎ এটিতে তথ্য আদান প্রদান করতে কোনো লাইনের প্রয়োজন হয় না। ঠিক আছে, কোনো লাইন বা তারের প্রয়োজন হয় না, এটি হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশন। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে দেখো ব্রিজ কি? নেটওয়ার্কিং সিস্টেমে একাধিক লাইনের মাধ্যমে সংযোগ স্থাপন করার জন্য যে ডিভাইস ব্যবহার করা হয় তাকে ব্রিজ বলে। এটি ব্রিজ কানেক্টিং ডিভাইস হিসেবে কাজ করে। ঠিক আছে, এটিও তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। তারপরে দেখো এনআইসি কি? এনআইসি হলো নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, যা দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে সংযোগ স্থাপনের জন্য ব্যবহৃত ইন্টারফেস কার্ড। ঠিক আছে, এটি হচ্ছে 10 নম্বর। তারপরে দেখো 11 নম্বর। 11 নম্বর এটি খুব বেশি গুরুত্বপূর্ণ। দেখো ভাইয়া তোমাদেরকে 3 স্টার দিয়ে দিছি। দেখো ক্লাউড কম্পিউটিং হলো ইন্টারনেট ভিত্তিক এক ধরনের সেবা যার সাহায্যে সফটওয়্যার সুবিধা, ফাইল সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ এবং অ্যান্টিভাইরাস ব্যবহার সহ নানাবিধ কম্পিউটিং সুবিধা লাভ করা যায়। এটি হচ্ছে ক্লাউড কম্পিউটিং। ঠিক আছে, তারপর দেখো হাব কি? এটিও তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। দেখো এটিকে ভাইয়া 3 স্টার দিয়ে দিছি। হাব হলো একটি কানেক্টিং ডিভাইস যা নেটওয়ার্কের অন্তর্ভুক্ত সকল পোর্টে আগত সিগন্যাল বা তথ্যকে ব্রডকাস্ট করে পাঠায়। এটি হচ্ছে হাব। এটি তোমরা তোমাদের খাতায় লিখে রাখতে পারো অথবা তোমরা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো। ঠিক আছে, তারপর দেখো সুইচ কি? সুইচ হলো বহু বা মাল্টিপোর্ট বিশিষ্ট নেটওয়ার্ক ডিভাইস যা নির্দিষ্ট পূর্ব নির্ধারিত গন্তব্য পোর্টে তথ্য আদান প্রদান করতে পারে। এটি হচ্ছে সুইচ। ঠিক আছে, এটি খুব বেশি গুরুত্বপূর্ণ, তোমরা এটি স্ক্রিনশট দিয়ে রেখে দাও অথবা তোমাদের খাতায় নোট করতে পারো। তারপর দেখো রাউটার কি? যে হার্ডওয়্যারের মাধ্যমে ডেটা এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে পাঠানো হয় এবং সবচেয়ে সংক্ষিপ্ততম পথ নির্ধারণ করে তাকে রাউটার বলে। ঠিক আছে, তারপর দেখো মডুলেশন কি? ডিজিটাল সংকেতে অ্যানালগ সংকেতকে রূপান্তর করার প্রক্রিয়াকেই মডুলেশন বলে। ঠিক আছে, তারপর দেখো ব্রডব্যান্ড কি? ব্রডব্যান্ড হলো উচ্চ গতি সম্পন্ন ডেটা আদান প্রদান প্রক্রিয়া যেখানে সর্বনিম্ন 1 এমবিপিএস থেকে শুরু করে সর্বোচ্চ কয়েক গিগাবিট প্রতি সেকেন্ড পর্যন্ত ডেটা স্থানান্তর করা যায়। ঠিক আছে, তারপর দেখো গেটওয়ে কি? ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপনে অন্যতম ডিভাইস হলো গেটওয়ে। ইথারনেট, টুকিং রিং ইত্যাদি নেটওয়ার্ক সংযোগে এটি ব্যবহৃত হয়। ঠিক আছে, এটি হচ্ছে 17 নম্বর। তারপরে 18 নম্বর দেখো রিপিটার কি? রিপিটার হলো এমন একটি ডিভাইস যা দুর্বল হয়ে পড়া সিগন্যালকে পুনরায় অ্যাম্প্লিফাই ও শক্তিশালী করার জন্য ব্যবহার করা হয়। এটি হচ্ছে রিপিটার। ঠিক আছে, তোমরা এগুলো তোমাদের খাতায় নোট করে নাও। তারপর দেখো বিট সিনক্রোনাইজেশন কি? সিরিয়াল ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে সিগন্যাল পাঠানোর সময় প্রেরক ও গ্রাহক ডিভাইসের বিভিন্ন বিটের মধ্যে সমন্বয়ের জন্য ব্যবহৃত পদ্ধতিকে বিট সিনক্রোনাইজেশন বলে। ঠিক আছে, এটি হচ্ছে 19 নম্বর। তারপরে দেখো 20 নম্বর ইনফ্রারেড কি? যে সকল তড়িৎ চুম্বক বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য সীমা 1 মাইক্রোমিটার থেকে 1 মিলিমিটার পর্যন্ত বিস্তৃত হয় তাকে ইনফ্রারেড বা অবলোহিত বিকিরণ বলে। ঠিক আছে, এটি হচ্ছে 20 নম্বর।
ঠিক আছে। তারপরে দেখো দ্বিতীয় অধ্যায়ের আরো কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, এগুলো তোমাদেরকে ভাইয়া দিয়ে দিছি। ঠিক আছে, এগুলো তোমাদের বই বা গাইড থেকে তোমরা পড়ে নিতে পারো। ঠিক আছে, তো এই ছিল তোমাদের দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় এগুলোর বাহিরে পড়তে হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, তোমাদের সৃজনশীলে এগুলো থেকেই প্রশ্ন আসবে। ঠিক আছে, এগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর আরেকটি কথা বলি শোনো, তোমরা এমসিকিউ বা ক নম্বরের জন্য তোমাদের বইয়ের পাঠ পড়ার বিকল্প নাই। ঠিক আছে, বিশেষ করে এমসিকিউ এর জন্য তোমরা বেশি বেশি করে তোমাদের পাঠ রিডিং পড়বে। ঠিক আছে, তাইলে তোমরা এমসিকিউ বা কোন নম্বরের উত্তর আরো সহজে দিতে পারবে, বা তোমরা নিজ থেকে বানিয়ে লিখতে পারবে। বিশেষ করে তোমাদের প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের ক্ষেত্রে এগুলো তোমরা মুখস্থ লিখতে হয়। তোমরা যে যত বেশি পাঠ পড়বে সে তত বেশি লিখতে পারবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তো ওই ছিল তোমাদের দ্বিতীয় অধ্যায়। ঠিক আছে, তারপরে দেখো তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় তোমাদের জন্য কি কি রয়েছে দেখো একটু। এক নম্বর হচ্ছে সংখ্যা পদ্ধতি কাকে বলে। সংখ্যা বা চিহ্ন প্রতীক প্রকাশের মাধ্যমে হিসাব নিকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। এটি প্রধানত দুই প্রকার। কত প্রকার? এটি দুই প্রকার। একটি হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, আরেকটি হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, সংখ্যা পদ্ধতি কত প্রকার? সংখ্যা পদ্ধতি দুই প্রকার। একটি কি পজিশনাল সংখ্যা পদ্ধতি, আরেকটি হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আশা করি তোমরা বুঝতে পারছো। তৃতীয় অধ্যায়ের ক নম্বরের জন্য এখানে ভাইয়া যেগুলো দিয়েছি এগুলোই তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, এবং এগুলি থেকেই প্রশ্ন আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তারপর দেখো পজিশনাল সংখ্যা বা স্থানিক সংখ্যা কি। যে সংখ্যা পদ্ধতির নিজস্ব স্থানীয় মান, ভিত্তি এবং নিজস্ব মান আছে তাকে স্থানিক বা পজিশনাল সংখ্যা বলা হয়। যেমন বাইনারি, অক্টাল, ডেসিমাল ও হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, এগুলো হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, যার নিজস্ব স্থানীয় মান আছে বা যার নিজস্ব ভিত্তি আছে এটিকে কি বলা হয়? পজিশনাল সংখ্যা পদ্ধতি। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে দেখো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বা অস্থানিক। দেখো আগে পড়ছো তোমরা পজিশনাল, পজিশনালের বিপরীত কি? নন পজিশনাল। ঠিক আছে, আগে পড়ছো তোমরা যার স্থানীয় মান আছে, আর এখন পড়বা কি তোমরা যার স্থানীয় মান নাই, অর্থাৎ আগেরটার থেকে একটা বিপরীত। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি? যে সংখ্যা পদ্ধতির নিজস্ব কোনো স্থানীয় মান নেই, কেবল নিজস্ব প্রতীকী মানের উপর ভিত্তি করে হিসাব করা হয়, তাকে অস্থানিক বা নন পজিশনাল সংখ্যা বলা হয়। যেমন প্রাচীন হায়ারোগ্লিফিক্স বা রোমান বা প্রাচীন মায়ান সংখ্যা পদ্ধতি, এগুলো হচ্ছে নন পজিশনাল, যার নিজস্ব কোনো স্থান বা ভিত্তি নাই। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, এবং এগুলো বুঝতে যদি কোনো অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্টে বলতে পারো। ঠিক আছে, এগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে রেখে দাও। তারপরে দেখো সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি কি। কোন সংখ্যা পদ্ধতিতে যে কয়টি মৌলিক বা একক চিহ্ন ব্যবহার করা হয় তার মোট সংখ্যাকে ওই সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি বলে। যেমন বাইনারি পদ্ধতির বেজ হচ্ছে 2। ঠিক আছে, এটি হচ্ছে সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি। ঠিক আছে, তারপরে দেখো চিহ্নযুক্ত সংখ্যা বা সাইন নাম্বার কি। ঋণাত্মক বা ধনাত্মক বা ঋণাত্মক মান প্রকাশের জন্য সংখ্যার পূর্বে যে চিহ্ন বা সাইন, যেমন প্লাস মাইনাস ব্যবহার করা হয় তাকে চিহ্নযুক্ত সংখ্যা বা সাইন নাম্বার বলে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর দেখো কম্পিউটারে সাধারণত সর্বভামের বিটকে সাইন বিট বলে। ঠিক আছে, এটি একবারে ভামে থাকে, ভামের একবারে শেষ পর্যন্ত যেটি থাকে ওইটাকে সাইন বিট বলে। ঠিক আছে, এটি তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। দেখো ভাইয়া তোমাদেরকে এটি 3 স্টার দিয়ে দিছি। ঠিক আছে, তারপর দেখো কোড কি। দেখো কোড কি, এটি তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। যে প্রক্রিয়ার মাধ্যমে মানুষের বোধগম্য বর্ণ, অঙ্ক বা সংখ্যাগুলোকে কম্পিউটার বা ডিজিটাল সিস্টেম উপযোগী বাইনারি বিন্যাসে প্রকাশ করা হয় তাকে কোড বলে। ঠিক আছে, এটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা নোট করতে পারো অথবা তোমাদের খাতায় তোমরা লিখে রাখতে পারো। তারপর দেখো বিসিডি কোড কি। বিসিডি কোড এর পূর্ণরূপ বাইনারি কোডেড ডেসিমেল। দশমিক বা ডেসিমেল সংখ্যার প্রতিটি অঙ্ককে সমতুল্য 4 বিট বাইনারি সংখ্যা দ্বারা প্রকাশ করাকে কোডকে বিসিডি কোড বলে। আশা করি তোমরা বুঝতে পারছো, এটিও তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ।
তারপরে দেখো আলফানিউমেরিক কোড কি, অক্ষর যেমন এ টু জেড অর্থাৎ এ থেকে জেড, বড় হাতের এ থেকে জেড আবার ছোট হাতের এ থেকে জেড। দেখো ভাইয়া এখানে তোমাদেরকে আমি ব্র্যাকেটের ভিতরে আলাদা করে দিয়েছি দেখো, বা দেখো সংখ্যা আছে যেমন 0 থেকে 9 পর্যন্ত, এবং বিভিন্ন বিশেষ গাণিতিক বা নিয়ন্ত্রণ চিহ্নের সমন্বয়ে গঠিত কোডকে আলফা নিউমেরিক কোড বলে, যেমন এসকি কোড বা ইউনিক কোড, এগুলো হচ্ছে কি আলফা নিউমেরিক কোড। ঠিক আছে, তারপর দেখো এসকি কোড কি, এসকি এর পূর্ণরূপ হলো আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এটি একটি বহুল প্রচলিত 7 বা 8 বিটের কোড। 7 বিট এসকি কোডের বাম দিকের 3টি বিটকে জোন বিট এবং ডান দিকের 4টি বিটকে সংখ্যাসূচক বিট বলা হয়। ঠিক আছে, এটি হচ্ছে এসকি কোড। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে দেখো রেডিক্স পয়েন্ট কাকে বলে, এটি তোমাদের জন্য খুব বেশি বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, দেখো ভাই এখানে তোমাদেরকে এটি 5 স্টার দিয়ে দিছি। ঠিক আছে, এটি তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। দেখো যে কোনো ভগ্নাংশ সংখ্যার পূর্ণাংশ এবং ভগ্নাংশের মাঝে যে দশমিক বা পৃথককারী বিন্দু বিদ্যমান থাকে তাকে রেডিক্স পয়েন্ট বলে। ঠিক আছে, এটি হচ্ছে 10 নম্বরে তৃতীয় অধ্যায়ের, এটি কত অধ্যায়? তৃতীয় অধ্যায়। ঠিক আছে, এটি তোমরা স্ক্রিনশট দিয়ে রেখে দাও অথবা তোমাদের খাতায় তোমরা এগুলো নোট করতে পারো। ঠিক আছে, তারপর হচ্ছে টয়েস কমপ্লিমেন্ট বা 2 এর পরিপূরক কি, এটি তোমাদের জন্য খুব বেশি 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 গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটি তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। দেখো কোন বাইনারি সংখ্যার 1 এর পরিপূরকের সাথে সর্বডানে 1 যোগ করলে যে মান পাওয়া যায় তাকে 2 এর পরিপূরক বলে। ঠিক আছে, এটি তোমাদের সৃজনশীলে বেশিরভাগ ক্ষেত্রে গ নম্বরে আসে। তৃতীয় অধ্যায়ে যদি কোনো সৃজনশীল আসে তাহলে তোমরা এটি পাবাই পাবা 100%। ঠিক আছে, এটি গ নম্বরে পেয়ে যাবা, টয়েস কমপ্লিমেন্ট। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর দেখো নিগেশন কি, বিপরীতকরণ বা নিগেশন হলো কোন ধনাত্মক সংখ্যাকে সমমানের ঋণাত্মক সংখ্যায় কিংবা কোন ঋণাত্মক সংখ্যাকে সমমানের ধনাত্মক সংখ্যায় রূপান্তর করার গাণিতিক প্রক্রিয়া, এটি হচ্ছে নিগেশন। ঠিক আছে, তারপর দেখো অঙ্ক কি, সংখ্যা প্রকাশের জন্য ব্যবহৃত একক প্রতীকগুলোকে অঙ্ক বা ডিজিট বলে। এটি সংখ্যা গঠনের ক্ষুদ্রতম একক। তোমাদের এমসিকিউ আসতে পারে সংখ্যা গঠনের ক্ষুদ্রতম একক কি, সংখ্যা গঠনের ক্ষুদ্রতম একক হচ্ছে অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর দেখো প্যারিটি কি, প্যারিটি বিট কি, এটি তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। দেখো ভাই এটি তোমাদেরকে 3 স্টার দিয়ে দিছি। প্যারিটি বিট বাইনারি ডেটাকে এক স্থান থেকে অন্য স্থানে সঠিকভাবে প্রেরণের সময় ভুল শনাক্তকরণের জন্য মূল ডেটার সাথে অতিরিক্ত যে বিট যুক্ত করা হয় তাকে বলা হয় প্যারিটি বিট। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর দেখো স্থানীয় মান কি, সংখ্যাটিতে যে নির্দিষ্ট স্থানে অঙ্কটি বা প্রতীকটির অবস্থান সেই অবস্থাজনিত কারণে প্রাপ্ত মানকে স্থানীয় মান বলে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে দেখো বিট কি, বাইনারি সংখ্যা পদ্ধতির ক্ষুদ্রতম একক 0 এবং 1 কে সংক্ষেপে বিট বলা হয় বা বাইনারি ডিজিট বলা হয়। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর দেখো বাইট কি, পরস্পর সংলগ্ন 8টি বিটের সমষ্টিকে 1 বাইট বলা হয়। 1 বাইট সাধারণত একটি চরিত্র মানে ক্যারেক্টার প্রকাশের সমতুল্য, এটি হচ্ছে বাইট। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এই ছিল তোমাদের তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের ক্ষেত্রে এই কয়েকটি পড়লে আশা রাখছি তোমরা এইগুলো থেকেই কমন পাবে এবং এগুলো তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। এবং এগুলোর বাইরে দেখো ভাইয়া তোমাদেরকে কয়েকটি প্রশ্ন দিয়ে দিছি, এগুলো তোমাদের গাইড বা নোট থেকে তোমরা চাইলে পড়ে নিতে পারো, এগুলো তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এই ছিল তোমাদের তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ে এগুলো পড়লেই এনাফ ইনশাআল্লাহ। যদি আল্লাহ তাআলা কবুল করেন তাহলে এগুলো থেকেই তোমরা কমন পেয়ে যাবা। ঠিক আছে, আর তারপর হচ্ছে চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML। ঠিক আছে, এই অধ্যায় তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ এবং এই অধ্যায় থেকেই একটি বা দুটি সৃজনশীল আসবেই। ঠিক আছে, দেখো 1 নম্বরে দেখো HTML কি, HTML এর পূর্ণরূপ হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি মূলত একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ যা দিয়ে ওয়েব পেজের লেআউট বা কাঠামো তৈরি করা হয় এবং ব্রাউজারে
প্রদর্শন করা হয়। এটি হচ্ছে HTML। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এগুলো তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো অথবা তোমাদের নোটটাতে তোমরা নোট করতে পারো। এখানে ভাইয়া তোমাদেরকে যেগুলো দিয়ে দিতেছি সেগুলো থেকে আশা করছি তোমরা কমন পাবা ইনশাআল্লাহ। তারপর দেখো ট্যাগ কি, এটি তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। এগুলো তোমাদের ক নম্বরে বা তোমরা এমসিকিউতে পেয়ে যাবা। দেখো HTML ডকুমেন্টে ব্যবহৃত কোণাকৃতির বন্ধনী বা অ্যাঙ্গেল ব্র্যাকেট যুক্ত সুনির্দিষ্ট কিওয়ার্ডকে ট্যাগ বলে। ঠিক আছে, এটি হচ্ছে ট্যাগ, এটি 2 নম্বরে। তারপরে দেখো 3 নম্বরে হাইপারলিংক কি, এটিও তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, একটি ওয়েব পেজের সাথে অন্য একটি ওয়েব পেজ বা ওয়েবসাইটের সংযোগ স্থাপন করার ফাইল বা টেক্সট লিংক রূপান্তর করার প্রক্রিয়াকে হাইপারলিংক বলে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে দেখো ওয়েব সার্ভার কি। ওয়েব সার্ভার হলো এক ধরনের বিশেষ কম্পিউটার ও সফটওয়্যার যেখানে ওয়েবসাইটের যাবতীয় তথ্যসমূহ সার্বক্ষণিকভাবে ইন্টারনেটের মাধ্যমে অ্যাক্সেস করার জন্য জমা রাখা হয়। এটি হচ্ছে ওয়েব সার্ভার। ঠিক আছে, তারপর দেখো HTML সিনট্যাক্স কি, এটি তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, দেখো কোন প্রোগ্রামের বা কোডের লেখার সুনির্দিষ্ট নিয়ম কানুন ও গঠন প্রণালীকে সিনট্যাক্স বলে। HTML ট্যাগ ও অ্যাট্রিবিউট লেখার জন্য নির্ধারিত রীতিনীতিকে HTML সিনট্যাক্স বলা হয়। আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, তারপর দেখো ওয়েবসাইট কি। একই ডোমেইনের অধীনে ইন্টারনেটে সংরক্ষিত পরস্পর লিংক যুক্ত এক বা একাধিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলা হয়। দেখো ওয়েবসাইট কি, এটি তোমরা স্ক্রিনশট দিয়ে অথবা তোমাদের খাতায় নোট করে নাও। তারপর দেখো ওয়েব পেজ কি, একটি হচ্ছে ওয়েবসাইট আর একটি হচ্ছে ওয়েব পেজ, দুটোটা আলাদা। ঠিক আছে, দেখো ওয়েব পেজ হলো ইন্টারনেটে প্রদর্শনের উপযোগী এক ধরনের বিশেষ ডকুমেন্ট যা ব্রাউজার দিয়ে খোলা যায় এবং ব্যবহারকারী বা গ্রাহকদের ভিজিটের জন্য বিভিন্ন সার্ভারে সংরক্ষিত থাকে। এটি হচ্ছে ওয়েব পেজ। আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, তারপরে দেখো ভাইয়া সার্চ ইঞ্জিন কি, এটি তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, সেজন্য ভাইয়া 3 স্টার দিয়ে দিছি। ঠিক আছে, সার্চ ইঞ্জিন ইন্টারনেটে কোটি কোটি তথ্যের মধ্য থেকে কাঙ্ক্ষিত তথ্য খুঁজে বের করার জন্য ব্যবহৃত এক ধরনের বিশেষ ওয়েব টুলস বা অ্যাপ্লিকেশনকে সার্চ ইঞ্জিন বলা হয়। যেমন গুগল, যেমন তোমার যদি কোনো কিছু দরকার পড়ে তুমি গুগলে সার্চ দাও, বা মনে করো ফেসবুকে তুমি কারো আইডি দেখবে বা কোনো কিছু তোমার দরকার পড়ছে, তখন তুমি কি করো, সার্চ দাও। ঠিক আছে, সেটি কোটি কোটি তথ্যের মধ্যে থেকে তুমি যেটা চাও সেটা বের করে আনে। ঠিক আছে, সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন, যেটার মাধ্যমে কোনো কিছু খুঁজে বের করা হয়। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর দেখো ওয়েব হোস্টিং কি, এটিও তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, সেজন্য ভাইয়া 3 স্টার দিয়ে দিছি। ওয়েব হোস্টিং হলো ওয়েবসাইটের কন্টেন্ট, ডাটাবেস ও ফাইল সমূহকে ইন্টারনেটে 24 ঘন্টা দৃশ্যমান রাখার জন্য কোনো বিশেষ সার্ভারের নির্দিষ্ট মেমরি স্পেস ভাড়া নেওয়া। ঠিক আছে, এটি হচ্ছে ওয়েব হোস্টিং। তারপর দেখো HTTP কি। HTTP এর পূর্ণরূপ হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এটি এমন একটি ক্লায়েন্ট সার্ভার প্রোটোকল যার মাধ্যমে ওয়েব ব্রাউজার ও ওয়েব সার্ভারের মধ্যে ডেটা স্থানান্তর সম্পন্ন হয়ে থাকে। এটি হচ্ছে HTTP। বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের এমসিকিউতে HTTP এর মিনিং আসে। ঠিক আছে, ওকে। তারপর দেখো ওয়েব পোর্টাল কি। বিভিন্ন উৎস থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ তথ্য, লিংক, সার্ভিস ও কন্টেন্ট একটি নির্দিষ্ট প্ল্যাটফর্মের মাধ্যমে সহজবোধ্য উপায়ে উপস্থাপন করার বিশেষ ওয়েবসাইটকে ওয়েব পোর্টাল বলা হয়। আশা করি তোমরা বুঝতে পারছো, এটিও তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। তারপরে দেখো টপ লেভেল ডোমেইন কাকে বলে, এটিও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। দেখো একটি ডোমেইন নামের সর্বশেষ অংশ অর্থাৎ ডট চিহ্নের পরের অংশটিকে টপ লেভেল ডোমেইন বলা হয়। যেমন .com বা .education বা .government। এটি বিশেষ করে তোমাদের জিমেইলের ক্ষেত্রে দেখতে পারবে, দেখবে ডট দিয়ে কম আছে, বা তোমরা গুগলে বা বিভিন্ন ব্রাউজারে গেলে এটি দেখতে পারবে, যেমন .government বা .education। ঠিক আছে, তারপর দেখো ব্রাউজার কি, এটিও তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। ওয়েব ব্রাউজার হলো একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার যার মাধ্যমে ব্যবহারকারী ইন্টারনেটে সংযুক্ত হয়ে যে কোনো ওয়েব পেজ ও ওয়েবসাইটের তথ্য প্রদর্শন ও
অনুসন্ধান করতে পারে। ঠিক আছে, যেমন ক্রোম ব্রাউজার। ঠিক আছে, এটিতে ঢুকে তুমি তোমার যা কিছু দরকার তুমি সেখানে সার্চ করে বের করতে পারো। ঠিক আছে, এটি হচ্ছে ব্রাউজার। তো এই ছিল তোমাদের চতুর্থ অধ্যায়। এইগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে রেখে দাও অথবা তোমাদের খাতায় তোমরা নোট করতে পারো। এটি তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। তোমাদের সৃজনশীল প্রশ্নে ক নম্বরে এগুলো খুব বেশি আসে। ঠিক আছে, বা তোমরা অনেক সময় এমসিকিউতে এগুলো পেয়ে যাবা। ঠিক আছে, এগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে রেখে দাও এবং এগুলোর শীট আমরা আমাদের প্রাইভেট গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে, তোমরা যারা প্রাইভেট গ্রুপে এড হতে চাও তোমরা নক করতে পারো। তোমাদের বিশেষ করে তথ্য যোগাযোগ প্রযুক্তি সহ তোমাদের সব সাবজেক্টের এমসিকিউ সিকিউ সহ যা কিছু আছে সব কিছু আমাদের প্রাইভেট গ্রুপে দেওয়া হবে ইনশাআল্লাহ, একদম প্রিমিয়াম শীট। তোমরা চাইলে এড হতে পারো। ঠিক আছে, তারপরে দেখো ভাইয়া তোমাদেরকে পঞ্চম অধ্যায়ের কিছু ফ্লোচার্ট দিয়ে দিছি, এগুলো তোমরা একটু দেখে নিবা। ঠিক আছে, তো এই ছিল তোমাদের ক নম্বরের সাজেশন বা ক নম্বরে কোনগুলো আসতে পারে সেগুলো ভাইয়া তোমাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি এগুলোর বাইরে কোনো প্রশ্ন আসবে না। এগুলো তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। তোমরা যে সালের পরীক্ষার্থী হও না কেন এই ভিডিওটি দেখলে তোমরা তোমাদের অনেক উপকার হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, এগুলো তোমরা নোট করে নিতে পারো অথবা তোমরা তোমরা তোমাদের মোবাইলে স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো। ঠিক আছে, তো এই ছিল তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি ক নম্বরের জন্য। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এই ভিডিও দেখে যদি তোমাদের কোনো উপকার হয়ে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তোমরা ফেসবুক পেজটি ফলো করে রাখো। ঠিক আছে, তোমাদের আর কোন সাবজেক্টের সাজেশন চাও তোমরা সেটা কমেন্টে বলে যাও, এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের আর কোন বিষয় নিয়ে ভিডিও চাও তোমরা তা কমেন্টে বলে যাও। ইনশাআল্লাহ আমি তোমাদের কমেন্ট অনুযায়ী সেগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, সবাই ইজি অনলাইন মাদ্রাসার পাশে থাকবে।